বিএনপির ভেতরে, বিএনপির যে সরকার চলছে এখন, সেই সরকারের প্যারালাল ইউনূসের যে ছায়া রয়ে গেছে, সেই ছায়া জামাত এবং এনসিপির সাথে মিলে আরো বড় করে একটি মোটামুটি ঘন ছায়া কিন্তু এই সরকারের সমান্তরাল ভাবে চলছে। হুম। আপনি রোজ দেখবেন যে 10 জন 20 জন করে করে বদলি হচ্ছে, কিন্তু ঠিক মোক্ষম জায়গাগুলোতে যে লোকগুলোকে ইউনূস বসিয়ে গিয়েছিল, সেই মোক্ষম জায়গাগুলোতে কিন্তু বদলি হচ্ছে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কিন্তু একটি পদও চেঞ্জ হয়নি। খেয়াল করতে হবে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সবচেয়ে বেশি পরিমাণে বদল হয়েছিল ইউনূসের 18 মাসে। সেই জায়গাটা কিন্তু বদল হয়নি। এবং যে ব্যক্তিটিকে সন্দেহ করা হতো যে হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতাদের একজন, সেই ব্যক্তিকে সবচেয়ে আগে নিয়ে এসে মন্ত্রিসভার সচিব করা হয়েছে, তাই না? গণি সাহেবকে। তো এই জিনিসগুলো তো শ্যাডো গভর্নমেন্টের একটা রূপ দেখায় আমাদেরকে, তাই না? আমরা স্বীকার করি বা না করি, বিএনপি হয়তো স্বীকার করবে না। সাইফুল আমিন এমনিতে পল কাপুর বলেছেন যে তাদের যে চুক্তি, তাদের যেসব বিষয়ে মতৈক্য হয়েছে, সেই বিষয়গুলোতে বিএনপি এবং জামায়াতের সম্মতি আছে। আগেই তারা আলোচনা করে রেখেছেন। এটি খলিলুর রহমানও বলেছেন, পল কাপুরও বলেছেন। মানেটা কি? পল কাপুর এটা বলছে, এটা আমি দেখি নাই। আমি একটা নিউজ দেখলাম। আমি যেটা দেখেছি সেটা খলিল সাহেবের প্রশ্ন করা হয়েছিল, খলিল সাহেব এই কথাটা বলেছেন। তো এটা তো সবাই আমরা জানি, এটা তো নতুন কোনো কথা না। আমরা তো এই মিডিয়াতেই তো নিউজ হয়েছে যে মাওলানা শফিকুর রহমানের সাথে ইয়ের জেমিসন গিয়ারের সরাসরি ভার্চুয়াল মিটিং হচ্ছে। এই আমরা হয়তো তারেক রহমানটা দেখি নাই, কিন্তু তারেক রহমানটা তো শোনা গেছে যে তার সাথেও মিটিং হয়েছে এইগুলো আগে। তা এবং আজকে নতুনভাবে যেটা বেরোলো সেটা হলো যে এই সব কিছু কিন্তু স্যাটেল হয়ে গেছিল জুলাইতেই। কিন্তু পরবর্তীতে যখন বাংলাদেশের এই যে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে বেশ কয়েকটা সেক্টরে কি ক্ষতি হইতে পারে এটা যখন অ্যাসেসমেন্টটা জিএমই এবং ওরা দিয়েছে, টেক্সটাইল অ্যাসোসিয়েশন দিয়েছে, তখন আবার এই আলোচনাটা যখন বাংলাদেশ উঠিয়েছে যে ঠিক আছে, তোমরা তো আমাদের তুলা কিনতে বলছো, সো তুলা যদি আমরা কিনি তাহলে তোমাদের তুলা দিয়ে আমরা যে ফ্যাব্রিক করবো এটাকে আমরা জিরো দিতে হবে, জিরো ট্যারিফ দিতে হবে। এই যখন আসছে তখন ওরা সময় নিয়েছে। এটা কিন্তু এই চুক্তিটা আজকে বেরোলো প্রথমবার, যে চুক্তিটা জুলাইতে শেষ হয়ে গেছিল, মাত্র 1 দিন 2 দিনের বাকি ছিল যে এর মধ্যে চুক্তি হয়ে যাবে। কিন্তু যখন এই বিষয়টা আসলো যে ওদের তুলা ব্যবহার করব, পুরোটাই ওদের লাভ হবে, আর আমাদের উপরে তারা কিন্তু ঠিকই ট্যারিফটা রাখবে। তাই তখন এই বিষয়টা যখন সামনে নিয়ে আসা হয়েছে, তখন ইউনাইটেড স্টেটস যে ট্যারিফের যাই এটা ইউএসটিআর, তো ইউএসটিআর যখন এটা দেখছে যে এটা তো সহজ আলোচনা করা যাবে না, তখন তারা সংশ্লিষ্ট সব মহলে আলোচনা করে এই সময়টা নিয়েছে। এবং দেখেন, আমরা তো দেখেছি শুধুমাত্র মাওলানা শফিকের সাথে এটা হলো মাসখানেক আগে, মানে চুক্তির মাসখানেক আগে তার সাথে কথা হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, তারও আগেই কথা হয়েছে। তারা এক দফা কথা হয়নি, কয়েক দফাই কথা হয়েছে। কারণ জুলাই মাসে এটা কমপ্লিট হয়ে গেছিল এবং বিএনপি জামাতের সাথে কথা বলেই এটা কমপ্লিট হয়েছিল। এবং বিএনপি জামাতের অজ্ঞতা বা সরকারের অজ্ঞতার মধ্যে দিয়ে একটা চুক্তি হচ্ছিল। যখন ব্যবসায়ীরা উঠালো, চিৎকার করা শুরু করলো, আমাদের কোনো কথা বলছে না, আমাদের কোনো জিজ্ঞেস করা হচ্ছে না, বিজিএমইএম বিটিএমই, আপনার মনে আছে হাতেম সাহেব, তার বিজিএমএ এরকম বারবার বলছে যা আমাদের সাথে কথা বলা হচ্ছে না, গার্মেন্টসের কি ক্ষতি হবে বাংলাদেশের আমরা জানি, আমাদের সাথে কথা বলা হচ্ছে না। তখন কিন্তু এই প্রশ্নটার সামনে আসে, মাহবুর রহমান যিনি সচিব তিনি এই জিনিসটা পিক আপ করে যে বিজিএমই কি প্রস্তাব দিয়েছে এবং বিটিএমই কি প্রস্তাব দিচ্ছে, এই প্রস্তাবগুলো নিয়ে আসে খোলামেলা যখন কথা বলছে, তার দেখছে সত্যি তো এখানে পুরোটাই আমেরিকা সুবিধা নিয়ে যাচ্ছে, আমাদের গার্মেন্টস সেক্টর কিন্তু বিপদে পড়তেছে, যেটা বিটিএমই বলছে। তখন আবার যায় এই দ্রুত, যে আপনার মনে আছে তখন কিন্তু বিটিএমই এবং বিজিএমই কিন্তু চাইছিল যে আমাদেরকেও নিয়ে যান, আমরা কথা বলি। মনে আছে যে এটা কিন্তু অনেক বড় আছে, যে গার্মেন্টসের এত বড় একটা ব্যাপার, বিটিএমই বিজিএমই কেন সাথে নিলে তো ওরাও কথা বলতে পারে। এবং ওরা এইভাবে বলছে যে আমাদের তো অনেক লোক আছে যাদের মাধ্যমে আমরা লবিং করতে পারি। তখন খলিলুর রহমান বলছে লবিং এর দরকার নেই। তারা কিন্তু এইসব কথা বলছে এবং ওই সময় যায় এই লিঙ্গারটা হয়েছে। নাহলে চুক্তি কিন্তু জুলাইতে হয়ে গেছিল, যখন নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা হয়ে গেছে। পুরো চুক্তির একটা পার্ট কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা কিন্তু অনেক আগে গেছে। এটা কিন্তু একসাথে হয়নি, এটা আগে ওই জুলাইতে যে সময়টা খলিলুর রহমান বলছে সে সময় হয়ে গেছে। কিন্তু বাকি যে পার্টটা, বিজনেস পার্টটা, যে ট্যারিফ পার্টটা, এই ট্যারিফ পার্টটা এটা দেরি হয়েছে এই পর্যন্ত। এটা তড়িঘড়ি করে যেটা অনেকেই, আমি দেখলাম যে সিবিডির মতো একটা প্রতিষ্ঠান যারা একটা আহাম্মকের মতো আচরণ করছে, তাদের তো আমাদের চেয়ে তাদের জানার কথা বেশি, কারণ তারা এইসব বিভিন্ন কমিটির মধ্যে, তারা এই দেবপ্রিয় ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান সবাই বিভিন্ন কমিটির মধ্যে আছে। তারা জানলো না কেন? তারা আইসে বলে যে এটা,
কিন্তু কথা হচ্ছে যে এই এই চুক্তিটা কিন্তু অনেক আগেই সমাধান হয়ে গেছিল, পরবর্তীতে আমাদের এটার কারণে এটা হয়েছে। তারা তো এখন বলছে যে চুক্তি দেখে তারা বিস্মিত হয়ে গেছে। হতভম্ব শব্দটা হতভম্ব, ইউজ করা। হ্যাঁ? এই তো হ্যাঁ। সেটাই তো আমি বলছি। এরা কিরকম বিভিন্ন কমিটিতে কিন্তু এরা আছে। এই যে দেখেন বাংলাদেশ, আমি আরেকটা বলি, দেখেন বাংলাদেশে কত কনফ্লিক্টিং, আমি একটু ডেভিয়েট হয়ে যাচ্ছি, তারপর আমি কনফ্লিক্টিং জায়গাটা বলে, এরা কত জায়গায় কনফ্লিক্টিং সিচুয়েশনে থাকে। দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশে কিন্তু হলো আমাদের সরকারকে পরামর্শ দেয় বিভিন্ন কমিটিতে, দেয় না? এবং সে কিন্তু এই যে বাংলাদেশের যে স্বল্প উন্নত দেশ থেকে মানে কি মধ্য উন্নত বা কি নিম্ন মধ্য উন্নত কি একটা যেন হবে, তো সেটার মধ্যে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে, আপনি জানেন ইউনাইটেড নেশনসের সেই কমিটির মধ্যেও সে আছে, এবং যে কমিটিটা এটা যাচাই বাছাই করে সেই কমিটির সে চেয়ারম্যান। এই বাংলাদেশে যে আবেদনটা করছে না, এই আবেদনটা যে যাচাই বাছাই করে ইউনাইটেড নেশনের কাছে উঠাবে যে বাংলাদেশ 3 মাসের চায় কিনা, যে রিলিফ চায়, তো এইটার চেয়ারম্যান কিন্তু ইনি, কিন্তু আবার ইনি দেশে এসে বসে কিন্তু বকবক করতেছেন। আমরা যে কনফ্লিক্টিং কত সিচুয়েশনের মধ্যে আমাদের সরকারগুলো বসবাস করে, এটা কল্পনা করতে পারেন। আপনি যে সরকারই হোক না কেন, প্রত্যেকটা সরকারকে এরা জিম্মি করে রাখে, এবং এরা এই মানুষকে, এরা জানে না এখন এগুলো মিথ্যা কথা। কিন্তু এখন আমার মতো পলিটিশিয়ানদের বেরিয়ে আসা উচিত, এবং খলিল সাহেবদের বেরিয়ে আসা উচিত, যে এইসব সুশীলরা মিথ্যা কথা বলে, কারণ ওরা জানে না এটা কেমন কথা। ওরা হতভম্ব হয় কি করে, কারণ ওরা বিভিন্ন কমিটিতে আছে। যারা বিভিন্ন কমিটিতে থাকে, সরকারি বিভিন্ন কমিটিতে, তারা জানে না কি করে। 13টা বা 14টা কমিটির মধ্যে আওয়ামী লীগ আমলেই দেবপ্রিয় ছিলেন, যেখানে উনি পারিতোষিক পেতেন, উনি গাড়ি ভাড়া পেতেন। এরা সমস্ত সুবিধা কিন্তু ভোগ করে আবার রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, আবার বিদেশে যায় রাষ্ট্রের বিরুদ্ধে লবিং করবে। এই যে দেখেন বাংলাদেশের দেবপ্রিয়র বক্তব্য আসছে যে বাংলাদেশটা অলরেডি তো আত্মসমর্পণ করে বসেছে, বাংলাদেশ অলরেডি তো স্বীকার করে নিয়েছে বাংলাদেশ এখন দরিদ্র দেশ, বাংলাদেশ স্বীকার করে নিয়েছে, এর আগে বাংলাদেশ স্বীকার করতে। এখন তিনি কিন্তু ওই কমিটির চেয়ারম্যান, তিনি আবার জাজমেন্ট করেছে, যিনি যার কাছে অ্যাপ্লিকেশন করলো, তিনি দেশে বসে এক কথা বলতেছেন, বিদেশে বসে কিন্তু ওই কমিটির আবার চেয়ারম্যান উনি কিন্তু এটা আবার জাজ করবেন। কোন দেখি আমরা কোথায় আছি। সরি, আমি একটু ডেভিয়েট করলাম। না, 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 না। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন। মঞ্জুরুল হক, এখন আ তো কেউ তো বলছে না যে দেশ বিক্রি হয়ে গেল। বুঝতেই পারেনি। টিআইবি যেমন 9 দিন পরে বুঝলো, তাই না? তো এখন গন্ডারের চামড়া তো সবার না, আমাদের তো গন্ডারের চামড়া না, আমাদের তো মানুষের চামড়া। আমরা তো প্রথম দিনই বুঝতে পেরেছি, আমাদের গা জ্বলানো শুরু হয়ে গেছে, আমরা টের পাচ্ছি ভিতরে যে খোকসা হয়ে যাচ্ছে আমাদের, আমরা টের পাচ্ছি। আমরা আমাদের লেখার মাধ্যমে, বলার মাধ্যমে সেটা বলার চেষ্টা করেছি যে কোন কোন জায়গায় বাংলাদেশ মরতে যাচ্ছে, কোন কোন জায়গায় বা বাংলাদেশের পা পিছলে যাবে, কোন কোন জায়গায় যে মুখ থুবড়ে পড়বে, আমরা স্পষ্ট করেছি। কিন্তু তারা এখন 9 দিন পরে এসে, 15 দিন পরে এসে আকাশ থেকে পড়ার ভান করছেন। এগুলো তো বদমাইশি, এগুলো তো ইচ্ছা করে বদমাইশি করছে তারা সব জানে, তারা সব জানে। এমনকি তাদেরকে জানানো হয়েছে, ভারতের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যে আমাদের কোনো আপত্তি নেই, তোমরা আমেরিকার সাথে কোন চুক্তি করছো কি করছো না, কিছু যায় আসে না আমাদের। বিষয়টা ভেবে দেখো, হুম। জিরো ট্যারিফ মানে কি জিনিস, বিষয়টা ভেবে দেখো, যে আমেরিকা থেকে তুলা আসতে কত জাহাজ ভাড়া লাগে, কতদিন সময় লাগে, এবং সেই তুলা দিয়ে এখানে ইয়ার্ন তৈরি করে, সেই ইয়ার্নের সাথে ইয়ার্নকে যখন কাপড়ে রূপান্তরিত করবে, সেই কাপড়ে রূপান্তরিত করার আগের যে অ্যাক্সেসরিজ গুলো, সেগুলো আবার আমেরিকা থেকে আনবে না চীন থেকে আনবে না ভারত থেকে আনবে, সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। চীন থেকে আনতে গেলে নিষিদ্ধ, ভারত থেকে আনতে গেলে আনতে পারবা না, আমার কাছ থেকে নেওয়ার জন্য তুমি প্রতিজ্ঞাবদ্ধ, সুতরাং আমার কাছ থেকে নিতে হবে। আপনাকে বোতামটা পর্যন্ত যখন আমেরিকা থেকে আনতে হবে, সেই যে অ্যাসেম্বলিং করা জিনিসটা যখন আপনি আবার পাঠাবেন জিরো ট্যারিফে, ওই জিরো ট্যারিফ তো জিরো ট্যারিফ থাকবে না, এটা 23 থেকে 24% ট্যারিফের উপরে চলে যাবে কস্টিং এ। এই কস্টিংটা গার্মেন্টস মালিকরা বোঝে, বিজিএমই এর লোকরা বোঝে, ওই জন্য ওরা টের পাচ্ছে যে কোন জায়গা দিয়ে ওদের সর্বনাশটা হতে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা আবার এই টেকনোক্র্যাট লোকরা বোঝে না, এই মন্ত্রীরা বোঝে না, টেকনোক্র্যাট যারা আছে এরা বোঝে না, এরা বুঝতেই চায় না বিষয়টা, কারণ এরা তো আর গার্মেন্ট চালায় না, এরা শ্রমিক হ্যান্ডেল করে না, এরা সারা জীবন খালি হাততালি পায়, আর ওই প্রতিটা স্লোগানের সাথে সাথে একটা সহজ স্লোগান, এতেই তারা খুশি। তো যে সর্বনাশটা হয়ে গেছে, ওইটা থেকে ফেরার কোনো রাস্তা নেই। সবচেয়ে দুঃখজনক হলো যে 33 বছরের চুক্তি, এটা অটোমেটিক্যালি এটা নবায়ন হবে, সরকারে যেই থাকুক। এবং যদি এটা থেকে আপনি সরে আসতে চান, তাহলে আন্তর্জাতিক যে আইন আছে চুক্তি থেকে সরে যাওয়ার, সেই আইন অনুযায়ী আপনাকে কম্পেনসেশন দিতে হবে।
এবং সেই পরিমাণটা এত বড় যে বাংলাদেশের বাজেটটা শেষ হয়ে যাবে, জাতীয় বাজেটের সমান একটা অঙ্ক আপনাকে পরিশোধ করতে হবে পেনাল্টি হিসাবে, আপনি সরতে পারবেন না এই জায়গা থেকে। তো এত বড় একটা জিনিস আপনি জুলাই থেকে গবেষণা করুন আর মে থেকে গবেষণা করুন, আপনি যখন এইটি বাস্তবায়ন করছেন কোন টাইমে বাস্তবায়ন করছেন? আপনি জানেন যে এইটি সুপ্রিম কোর্টে এই যে জিনিসটা, ট্রাম্পের এই জিনিসটা সুপ্রিম কোর্ট থেকে বাতিল হয়ে যাচ্ছে এবং বাতিল হওয়ার মধ্যেই আমাদের নির্বাচনটা হয়ে যাচ্ছে। তখন যদি এসে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, সেই জন্য নির্বাচনের 3 দিন আগে রাত 10টার সময় আপনাকে চুক্তিটা সই করতে হবে। সব জানে, সবাই জানে। এখন এই যে জানে কথাটা, এই জানে কথাটা খলিলুর রহমান সাহেব স্বীকার করছেন কি জন্য? এটা কিন্তু পল কাপুরের বিষয় না, পল কাপুর এই চুক্তির মধ্যে নেই। পল কাপুর প্রশ্নও করেননি যে এটি জনগণ জানে কিনা, তাতে ওর কিচ্ছু যায় আসে না জনগণ জানলো কি জানলো না। স্টেক হোল্ডার কে? স্টেক হোল্ডার গভর্নমেন্ট, সে জানলেই চলবে। এখন পল কাপুরের হয়ে এই কথাটা সরকারের হয়ে ব্যাখ্যা দিচ্ছেন খলিলুর রহমান সাহেব যে এটা বিএনপি জামাত আগে থেকে জানতো, অর্থাৎ ইনুসকে উনি বাঁচিয়ে নিচ্ছেন। দোষটা যে ইউনুসের ঘাড়ের উপরে পড়বে যে তুমি বিএনপি জামাতকে জানাওনি, না জানিয়ে এটা করেছো, তা যেন না হয় সেই জন্য ইউনুসকে বাঁচিয়ে নিয়ে উনি বিএনপি এবং জামাতকে ইউনুসের সঙ্গে প্যাক্ট করে নিলেন যে আমরা সবাই জানতাম। এই সবাইয়ের ভেতরে কিন্তু দেশের জনগণের কেউ নেই। এই জনগণের যারা ভোক্তা, যারা এই চুক্তিগুলোর সুফল এবং কুফল দুটোই ভোগ করবে, সেই জনগণ বা সেই বিজনেসম্যান, সেই দেশের যে আপনার অন্যান্য অর্থনীতির সাথে জড়িত যে লোকজন, তারা কিন্তু কেউ জানে না যে কবে চুক্তিটা হচ্ছে, কেন হচ্ছে এবং কেন এত তড়িঘড়ি করা, তারা কিন্তু কেউ জানে না। তো এখন ঘটনাটা হলো যে তাদের উপর চাপিয়ে দেওয়া হলো। তারা কি করতে পারে? তারা একটা অসম প্রতিযোগিতায় নামবে, অসম প্রতিযোগিতায় নেমে সর্বশান্ত হবে, একটা একটা করে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বন্ধ হতে থাকবে। একটা অশনি সংকেত আপনাদেরকে আমাদেরকে অলরেডি একজন মন্ত্রী দিয়ে দিয়েছেন জ্বালানি বিষয়ে, বিদ্যুৎ মন্ত্রী জ্বালানি বিষয়ে আমাদেরকে অশনি সংকেত দিয়ে দিয়েছেন। উনি না দিলেও আমরা জানতাম যে বাংলাদেশের স্টক কত দিনের। আমরা জানি বাংলাদেশের স্টক খুব বেশি হলে 15 থেকে 16 দিনের, ডিজেলের অন্তত, অক্টেনের হয়তো আরো একটু বেশি আছে। এই 15-16 দিনের ভিতরে যদি হরমুজ প্রণালী ক্লিয়ার না হয়, তাহলে ধরে নিতে পারেন বাংলাদেশের কি অবস্থা হবে। গার্মেন্টস এর সমস্ত জেনারেটর গুলো চলে হচ্ছে ডিজেলে, এবং যখন ইলেকট্রিসিটি বন্ধ হবে, ডিজেল বন্ধ হবে, তখন আপনি প্রোডাকশনটা কোন জায়গায় রাখতে পারবেন, কোন ফ্যাক্টরিটা প্রোডাকশন করতে পারবেন? আপনি খালি বলছেন যে মার্কেটের আলোকসজ্জা বন্ধ করেন আর প্রাইভেট গাড়ি বন্ধ করে আমরা গণপরিবহন ব্যবহার করি, এগুলো হচ্ছে আলু মার্কা কথাবার্তা। হ্যাঁ, এগুলো হচ্ছে আলু মার্কা কথাবার্তার কোনো ভ্যালু নেই। কেউ কোনোদিন করেনি, বাংলাদেশের কোনো মন্ত্রী গণপরিবহন ব্যবহার করেনি, কোনো সচিব, কোনো সহকারী সচিব এগুলো করেনি, কোনোদিন করবেও না। কারণ তাদের এক একজনের এক একটা গাড়ির ভ্যালু হচ্ছে 5 থেকে 6 কোটি টাকা, সরকার অনুমোদিত। রুলস অফ বিজনেস নিয়ে আপনারা অনেক কথা বলেন, রুলস অফ বিজনেস বাংলাদেশের কোনো মন্ত্রী জানে বলে আমার মনে হয় না। রুলস অফ বিজনেসকে কতভাবে আমাদের সচিবরা, এই আমলারা একেবারে সিস্টেম করে গভর্নমেন্টকে নাকে দড়ি দিয়ে রুলস অফ বিজনেস পাস করিয়ে এই জায়গাটা এসছে। এটা আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি, জাতীয় পার্টি, সব সরকারকে, হাসিনার মতো এরকম 16 বছরের একটা কঠোর সরকারকে পর্যন্ত এই আমলারা রুলস অফ বিজনেসের বেড়া জালে নাকে দড়িয়ে দিয়ে করিয়েছে।